আসসালামু আলাইকুম সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আজ আমি সুপার ডুপার একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। একজন সাধারণ মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সে আসলে কতটা ভয়ানক হতে পারে জানেন? অভাবের সংসার আর ভাঙা চালার নিচে থেকে যে মানুষটা শুধুমাত্র মাথা গোজার ঠাঁই চেয়েছিল, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকেই নামতে হলো অপরাধের অন্ধকার জগতে। বাবার আত্মসম্মান আর নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এক সাধারণ বেয়ারার দুর্ধর্ষ ব্যাংক ডাকাত হয়ে ওঠার রোমাঞ্চকর কাহিনী নিয়ে আজ আমরা আলোচনা করব দক্ষিণী সুপারস্টার ধনুষের নতুন মুভি কারা। গাইজ, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত আছি আপনাদের সাথে। কথা বাড়াবো না, তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের হিরো কিরণকে দেখতে পাই। সে তার আরও বন্ধুর সাথে একটা জায়গায় ডাকাতি করতে যায়। তারা প্রথমে সব ঠিকঠাকভাবে তালা ভেঙে ঢুকে পড়ে, জিনিসপত্র নিয়ে বস্তায় ভরে ফেলেছে। কিন্তু শেষ মুহূর্তে এসে বাইরে এলাকার লোকজন চলে আসে আর দরজা ধাক্কাধাক্কি করতে থাকে, মানে তারা ধরা পড়ে গেছে। কিরণ তাড়াতাড়ি তার বন্ধুকে কিছু জিনিস দিয়ে পালাতে সাহায্য করে, তবে যাবার সময় কিছু জিনিস মাটিতে পড়ে যায়। বন্ধু পালিয়ে যায় ঠিকই, কিন্তু কিরণ পালাতে পারে না। কি করবে ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় লড়াই করেই পালাবে। এর মধ্যে দরজা ভেঙে অনেকেই ঢুকে পড়েছে। কিরণ তাদের সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে বেরিয়ে আসার পর সে দরজা খুলতেই সব মানুষ তাকে ঘিরে ফেলে। কিরণ পালাতে পারে না, তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ডাকাতির অপরাধে তাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারাও হয়। কিরণের স্ত্রী সিলভি থানায় এসে কান্নাকাটি করতে থাকে তার স্বামীকে দেখার জন্য। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তার স্বামী এই কাজ করতে পারে। সিলভিকে পুলিশ প্রথমে দেখা করতে দেয় না, সে জোর জবরদস্তি করে কিরণের সাথে দেখা করে। সে কিরণকে জিজ্ঞেস করে সে কি সত্যি এই কাজ করেছে। কিরণ যখন স্বীকার করে তখন সিলভি স্তব্ধ হয়ে যায়। কনস্টেবলরা তাকে সরিয়ে নিয়ে যায় সেখান থেকে। এবারে আমরা বড় থানার ওসিকে দেখি। তার কাছে কল আসে কিরণের কেসের ব্যাপারে। পুলিশ অফিসার কেসের ব্যাপার নিয়ে সিনিয়র অফিসারের সাথে কথা বলতে যায়। সিনিয়র অফিসার তাকে পাত্তা না দিয়ে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। পুলিশ অফিসার বারবার ইতস্তত করতে থাকে আর বলতে পারে না। একবার চলে যেতে সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে আবার সিনিয়র অফিসারকে ডেকে সব খুলে বলে। সব শুনলে সিনিয়র অফিসার তাকে দায়িত্ব দেয় এই কেস সমাধান করার জন্য। বৃষ্টি ভেজা রাতে পুলিশ অফিসার এই থানায় আসে আর কিরণের কেস নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। কিরণের কাছ থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে তা পর্যবেক্ষণ করতে থাকে। এবারে কনস্টেবলকে ডেকে বেশ বড় করে সত্য মিথ্যা বানিয়ে একটা কেস দিয়ে দেয়। খবরের কাগজে বেশ বড় করে এই নিউজ ছাপানো নিয়েও কথা বলে। কনস্টেবল সেই অনুযায়ী কেস লিখে নিয়ে চলে যায়। পুলিশ অফিসারের কথা শুনে কিরণ রেগে যায় আর প্রতিবাদ করে, উঁচু গলায় কথা বলে। পুলিশ অফিসার তো তাকে এর জন্য আবার লাথি চর ঘুষি মারে। কিরণের চোখে যেন এবার আগুন জ্বলছে। সে হুট করে উঠে বাধা হাতেই একটা তার নিয়ে কারেন্টের সুইচে কি যেন করলো, এতে পুরো থানার কারেন্ট অফ হয়ে যায়। এবারে কনস্টেবল যখন মোমবাতি নিয়ে এ রুমে দেখতে আসে তখন পুলিশ অফিসারকে অজ্ঞান বাধা অবস্থায় পায়, আর কিরণকেও সেখানে আর পাওয়া যায় না। এই বৃষ্টির রাতে কিরণ ভিজতে ভিজতে থানা থেকে পালিয়ে গেছে। সব পুলিশ মিলে তো তাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। কিরণ জঙ্গলে গিয়ে একটা গাছে উঠে লুকিয়ে পড়ে। এ কারণে তাকে আর না পেয়ে পুলিশ পরে চলে যায়। সিনেমার চলে যায় কিরণ আর সিলভির ছোট্ট গরিবী জীবনে। কিরণ ও সিলভি একটা হোটেলে কাজ করে। কিরণ বেয়ারার কাজ করে আর সিলভি রান্নাঘরের কাজে সাহায্য করে। হোটেলের জন্য রান্নার যাবতীয় তরকারি কাটা, বাছা, ধোয়া, রান্না এসব করে আর কি সিলভি। কিরণ খাবার পরিবেশন, অর্ডার নেওয়া, ময়লা ফেলা এসব দেখে। মাঝে মাঝে সিলভির অতিরিক্ত কষ্ট তার সহ্য হয় না, তাই তাকেও সাহায্য করে। সিলভি অবশ্য বলে সে একাই পারবে, কিন্তু আদর্শ স্বামী হিসেবে সে তার স্ত্রীকে সাহায্য করে। এভাবে সারাদিন কাজ করার পর স্বামী স্ত্রী রাতে তাদের মজুরি নিয়ে বাড়ি ফেরে। আজ অবশ্য মজুরি নেওয়ার সময় কিরণ কিছু এক্সট্রা টাকা চায়, কিন্তু মালিক তাকে দিতে পারবে না বলে দেয়। কিরণ হতাশ হয়ে ফিরে আসে। রাতে কিরণ সিলভির হাতে মলম লাগিয়ে দিচ্ছিল আর সুখ দুঃখের গল্প করছিল। তাদের হাতে টাকা পয়সা বেশি হলে তারা আর একটু ভালো থাকতে পারত, এসবই আর কি। তখন হুট করে আবার বৃষ্টি শুরু হয়ে যায় আর ঘরের চালা থেকে পানি পড়তে শুরু করে। বুঝতেই পারছেন গরিবী জীবন। যাই হোক, তারা তাড়াতাড়ি সব জায়গায় বালতি, হাঁড়ি পাতিল দিতে থাকে যাতে করে পানি তাতে জমে এবং ফ্লোর ভিজে না যায়। সারা ঘরের বিভিন্ন জায়গায় চালা ফুটো হয়ে পানি পড়তে থাকে। হঠাৎ একটা জায়গায় থেকে অনেকখানি চালা ভেঙে পড়ে কিরণের মাথা ঘেঁষে আর সেখানে ঝরনার মতো পানি পড়তে শুরু করে। কিরণ কি করবে বুঝতে পারে না, তাই সেখানে দাঁড়িয়ে হতাশ হয়ে সে ভিজতে থাকে। সিলভি এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। সে কাছে এসে জিজ্ঞেস করে তার কি হলো আবার। কিরণ মন খারাপ করে বলে, তোমাকে একটা ভালো বাড়িতেও রাখতে পারলাম না, কি আর দিতে পারলাম তোমায়। সিলভি তাকে সান্ত্বনা দেয়, তাকে বোঝায় যে ঘর দিয়ে কি হবে, তুমি আছো, তুমি আমার সব। এই বলে কিরণ তাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে দুজনে ব্যাংকে চলে যায় কিছু টাকা লোন নেওয়ার জন্য। কিন্তু ব্যাংকের কর্মকর্তা তাদের বুঝিয়ে বলে যে এভাবে লোন নেওয়া যায় না, মানে তারা লোন নিতে পারবে না। তাদের তেমন কিছু নেই যে লোন নিয়ে সেটা দিয়ে শোধ করতে পারে। কি আর করার,
দুজনেই হতাশ হয়ে উঠে যায়। যাবার সময় কিরণ হয়তো আবার রিকোয়েস্ট করতে চেয়েছিল, কিন্তু পরে কি মনে করে আর সে করেনি। এখান থেকে কিরণ সিলভিকে শহরের একটা আবাসিক হোটেলে নিয়ে যায়। একটা রুম ভাড়া করে তাকে একদিনের জন্য রেখে যাবে। সিলভিকে রুমে রেখে কিরণ বেরিয়ে যাচ্ছিল। তখন সিলভি জিজ্ঞেস করে সে এখন কি করবে। কিরণ তাকে কিছু একটা বুঝিয়ে দেয়। বাড়িতে এখন চালা নষ্ট, তাই সেটার জন্য ব্যবস্থা করতে সে যাবে, তাই বলে চলে যায়। কিরণ বাসে করে তার গ্রামের বাড়িতে চলে যায়, যেখান থেকে সে বহু বছর আগে চলে এসেছিল পালিয়ে। আর ফিরে যাবার ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে ফিরিয়ে এনেছে এখন। বাস থেকে নেমে সে গ্রামের মানুষ যেখানে টিভিতে নিউজ দেখছিল সেখানে আসে। টিভিতে ইরাক যুদ্ধ পরিস্থিতি নিয়ে খবর হচ্ছিল। যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ অবস্থা। কিরণ সেখান থেকে তার এক চাচার কাছে যায়। চাচা প্রথমে তাকে দেখে অবাক হয়, এত দিন পর ফিরে আসায় খুশিও হয়। কিন্তু কিরণ যে টাকার জন্য এসেছে আর টাকার সাহায্য চায়, এটা জানার পর কেন যেন চাচা রেগে যায় আর তাকে থাপ্পড় মেরে দেয়। এতদিন কোনো খোঁজ নেই, এখানে কে কেমন আছে, মরে গেছে নাকি বেঁচে আছে তার খোঁজ নেয়নি, এখন এসেছে টাকার জন্য। চাচার কাছ থেকে এভাবে অপমানিত হয়ে কিরণ সেখান থেকে চলে যায় আর সোজা গিয়ে বাস স্টপে বসে বাসের অপেক্ষা করতে থাকে। বাস আসার পর সে বাসে উঠতে যাবে আর তখন সে মুখোমুখি হয় তার বাবার। কিরণ দ্রুত মুখ লুকিয়ে বাসে না উঠে নেমে যায়। উল্টো দিকে মুখ করে দ্রুত হাঁটতে শুরু করে। তার বাবা প্রথমে সেভাবে খেয়াল না করলেও পরে ঠিকই তাকে চিনতে পারে। পেছন থেকে অনেকবার ডাকতে ডাকতে কাছে যায়, পরে ঘাড়ে হাত রাখে আর কিরণ এবার মুখ দেখাতে বাধ্য হয়। এতদিন পর ছেলেকে দেখে বাবা তো আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে। ভেবেছিল হয়তো এই জন্মে আর দেখতে পাবে না ছেলেকে। কিরণকে নিয়ে তার বাবা গ্রামের দেবতার কাছে যায় আর তাকে কৃতজ্ঞতা জানায়। এতদিন পর ছেলে ফিরে এসেছে, এর থেকে বড় আর কি হতে পারে। কিরণ অবাক হয়ে তার বাবার কাণ্ড দেখছিল। এবারে তাকে বাড়ি নিয়ে আসে। কিরণের মাও এতদিন পর ছেলেকে দেখে ইমোশনাল হয়ে যায়। বাবা মা কিরণকে কোথায় রাখবে, কি পড়াবে, কি খাওয়াবে, এসব নিয়ে যেন অস্থির হয়ে পড়ে। দ্রুত পানি গরম করে আনে গোসল হাত পা ধোয়ার জন্য। কিরণের বাবা ছেলের এই জীর্ণ শীর্ণ পোশাক দেখে তাকে বাজারে নিয়ে গিয়ে শার্ট প্যান্ট আর স্যান্ডেলও কিনে দেয়। কিরণ ভাবে বাবা মায়ের ভালোবাসা কখনো মলিন হয় না। কেনাকাটা করে তারা বাসে করে বাড়ি ফেরে। এদিকে সিলভি তো একাই হোটেল রুমে রাত পার করছে। পরের দিন কিরণকে তার বাবা তাদের মাঠে নিয়ে যায়। সেখানে একজন লোক কিছু বস্তা এক ঠেলা গাড়ি থেকে আরেক ঠেলা গাড়িতে নিচ্ছিল। কিরণ হেল্প করতে যায়, কিন্তু প্রথমেই সে পড়ে যায়। এবার তার বাবা তাকে লোকটাকে বলে দেখিয়ে দেয় কিভাবে বস্তা নিতে হবে। কিরণ সেভাবে বাকি বস্তা নিতে হেল্প করে। কিরণের বাবা এদিকে কিরণের এক দাদুর সাথে জমির অবস্থা নিয়ে আলাপ করছিল। ফসলের ভালো ফলন হচ্ছে না, সমস্যা কোথায় হতে পারে এসব নিয়ে। কিরণ বস্তা তোলা শেষ করে এদিকে আসে আর একটা ট্রাক্টর দেখতে পায়। সেটার ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করে। তার বাবা বলে এত বড় জমি ট্রাক্টর দিয়ে চাষ না করলেও তো হবে না। আরও অনেক কিছু বলে, কিন্তু কিরণ অন্য কিছু ভাবছিল। সেখান থেকে কিরণ তার দাদুকে নিয়ে বাড়ির দিকে আসছিল। পথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। কিরণ চিন্তা করছে সে কিভাবে বাবার থেকে টাকা চাইতে পারে। এবারে সে গ্রামের ব্যাংকে গিয়েও বিভিন্ন হিসাব চেক করে। সে একটা উপায় বের করেছিল আর তার ধারণা তার বাবার বেশ কিছু টাকা আছে। কিরণ এবার সিলভির কাছে ফিরে আসে, তাকে বাড়ির পরিস্থিতি সম্পর্কে বলে। এখন কি করা যায়, কি করা উচিত, এটা নিয়ে সিলভির সাথে আলাপ করে। পরের দিন আবার কিরণ গ্রামে আসে। এখানে কিরণের বাবা ও অন্যান্য গ্রামের লোকেরা কি নিয়ে যেন মিটিং করছিল। কিরণ আসার পর মিটিং শেষ হয়ে যায়, তাই সে বুঝতে পারে না। কিরণের বাবা এবার বাজারে জিনিসপত্র কিনতে যায়। কিরণ পেছনে পেছনে যায় আর সুযোগ খোঁজে যে কখন টাকার কথাটা বলা যায়। প্রথমে একবার বলার পর তার বাবা এড়িয়ে যায়। পরে আবার মাঠের দিকে গেলে কিরণ এক প্রকার জোর করে টাকা চেয়ে বসে। এবার এ নিয়ে দুজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক ঝামেলা হয়। কিরণ রাগ করে চলে যায়। কিরণের বাবা উদাস দুঃখী মনে বাড়ি ফিরে আসে। কিরণের মা এই চেহারা দেখে কিছুটা অবাক হয়। বাড়িতে গিয়ে চোখের পানি মুছতে মুছতে দুটো ভাত নিয়ে বসতেই বাইরে সাইকেলের বেল শোনা যায়। ব্যাংক থেকে লোক এসেছে লোন শোধের টাকাতে দিতে। চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ থাকে কিরণের বাবা। কিছু সময় পর কিরণ বাড়িতে আসে আর এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ সে সেই ব্যাংকের চিঠি খুঁজে পায়। সেটা পড়তে সে বুঝতে পারে তার বাবার আসলেই টাকা নেই, উল্টো লোনের উপর আছে সে। কিরণ চিঠি নিয়ে মাঠে চলে যায়। তার বাবাকে জিজ্ঞেস করে এসব আগে কেন বলনি। কিরণের বাবা চায়নি কিরণ দুশ্চিন্তা করুক, তাই সে বলেনি। এবার এই বিষয় নিয়ে বাবা ছেলের ঝগড়া হয়। কিরণ আসলে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভোগে। নিজের কষ্ট লুকিয়ে রেখে সে চলে আসে। আসার সময় তার বাবা তাকে শেষ অর্থ দিতে চায়, কিন্তু কিরণ নেয় না। কিরণ সোজা বাসে করে চলে আসে সিলভির কাছে। রাতে ঘুমাতে পারে না কিরণ। সিলভি জিজ্ঞেস করে তার কি নিয়ে এত চিন্তা। কিরণ খুলে বলে সে আসলে বুঝতে পারেনি যে তার বাবা এত বড় লোনের সাগরে ঢুকে আছে। তার উপর সে গিয়ে টাকার জন্য জানায় তাই বলেছে। এখন নিজের কাছেই খারাপ লাগছে তার। সিলভি তাকে সান্ত্বনা দেয় আর আগামীকাল একসাথে বাড়ি যাবার কথা বলে। পরের দিন সিলভিকে নিয়ে কিরণ বাড়ি আসে।
পথে কিরণের এক বন্ধুর সাথে দেখা হয় যে শহর থেকে আজ বাড়ি আসছে। কিরণের বউ দেখে সে একটু দুষ্টুমি মজা করতে গিয়ে ঝাড়ি খায়। পরে কিরণের মায়ের সামনে এসে কিরণ ও সেলভি ভয়ে ভয়ে দাঁড়ায়। সেলভি শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। কিরণের মা তাদের মেনে নেয় খুশি মনে। এরপর বাবার সাথে দেখা করতে বলে। কিরণ ও সেলভি রুমে যায়, গিয়ে দেখে তার বাবা ঘুমাচ্ছে, কিন্তু হাত ধরে ধাক্কা দিতে সে এলিয়ে পড়ে, মানে সে আর জীবিত নেই। কিরণ তো শকড হয়ে যায়। সেলভি দ্রুত গিয়ে তার শাশুড়িকে ডেকে আনে। মুহূর্তেই বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়। পাড়ার লোকেরা চলে আসে, তারাও কান্নাকাটি করে। সবার প্রিয় লোক ছিল কিরণের বাবা। কিরণ হতাশ হয়ে বসে পড়ে। তার বন্ধু এসে তাকে সান্ত্বনা দেয়। আস্তে আস্তে লাশের সৎকারের জন্য গোসল ফুলের মালা দিয়ে খাটিয়ে সাজিয়ে আনা হয়। লাশ খাটিয়ে করে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। সব নিয়ম মেনে কিরণ লাশ দাফন করতে যাবে, কিন্তু সেই মুহূর্তে ব্যাংকের লোক এসে সব থামাতে বলে। গ্রামের লোক প্রথমে এগিয়ে যায় ব্যাপারটা বোঝার জন্য। দেখা যায় কিরণের বাবার অনেক লোন অপরিশোধিত হয়ে আছে, এসব শোধ না হলে দাফন করতে পারবে না। গ্রামের লোকেরা তো ব্যাংকের লোকদের সাথে মারামারি করতে শুরু করে। এখানে পুলিশ চলে আসে আর কিরণ এবার কিছুটা পিছিয়ে যায়। অবশেষে পুলিশ, ব্যাংকের লোক ও গ্রামবাসীর সমঝোতা হয় ঠিকই, কিন্তু লাশ দাফন না করে মর্গে রাখতে বলা হয়। পরের দৃশ্যে আমরা ব্যাংকের ম্যানেজারকে দেখি। ম্যানেজার এখানে একটা ট্রেনিং দিচ্ছিল। কিরণ আর তার চাচা এখানে ম্যানেজারের সাথে কথা বলে সমঝোতা করতে এসেছিল। ম্যানেজার ট্রেনিং থেকে বের হলে কিরণের চাচা তার সাথে কথা বলতে যায়, তাকে বুঝিয়ে বলে, কিন্তু ম্যানেজার তাকে বলে এসব হবে না, নিয়ম মাফিক কাজই করতে হবে। এবার দুজনের মধ্যে তর্ক বিতর্ক এক পর্যায়ে হাতাহাতি মারামারিতে রূপ নেয়। কিরণ যেন পাথর হয়ে গেছে, সেসবের মধ্যে যায় না। আসলে এটা দুঃখে পাথর হয়ে যাওয়া। সে আস্তে করে ব্যাংক থেকে বের হয়ে তার বন্ধুর সাথে দেখা করে। কিরণের বাবার লাশ কিভাবে কোথায় কি থাকবে এইটা নিয়ে। মর্গের বাইরে পড়ে পড়ে পচবে, তাই কিরণের বন্ধু মর্গের ফ্রিজে রাখার ব্যবস্থা করে দেয়। কিরণের চাচা বেরিয়ে এসে কিরণকে বকাঝকা করে, কেন সে ব্যাংকে কিছু বলল না, এখন চুপচাপ বেরিয়ে কেন এলো। কিরণ তার মনের গোপনাগুণ প্রকাশ করতে পারে না, কিন্তু তার মুখ দেখে অনুমান করা যায় সে প্রতিশোধ নিতে চায়। সে ব্যাংকের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। তার চাচাকে জিজ্ঞেস করে সে কি প্রতিশোধ চায় কিনা। তার চাচা একটু ভয় পেয়ে যায়। পরের দিন কিরণের বাবার লাশ থানা থেকে মর্গের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স আবার রাস্তার পাশে লাশ রেখে চলে যায়। পুলিশের গাড়ি সেখান থেকে এসে নিয়ে যায়। কিরণ পেছন পেছন ফলো করে যাচ্ছিল। তার যেন বুক ফেটে যাচ্ছিল, নিজের বাবা বলে কথা। অবশেষে তার বন্ধু মর্গের লোককে ঘুষ দিয়ে লাশ ফ্রিজিং করার ব্যবস্থা করে ফেলে। এরপর শুরু হয় তাদের আসল প্ল্যান। তার চাচা আর বন্ধু প্রথমে ঘাবড়ে গেলেও পরে তারা কিরণের সাথে তাল দিয়ে চলে। প্রথমে তারা ভালো করে আশেপাশের পজিশন দেখে নেয়, কোন গাড়ি নিয়ে পালাতে হবে, সেটা কোথায় রাখা থাকবে, এসবও চেক করে নেয়। আর ভাঙাচোরার যন্ত্রপাতি ব্যবস্থা তো করতেই হবে। প্ল্যান মতো তারা সকালে আগে গিয়ে ভেতরের পরিবেশ যাচাই করে বুঝে নেবে যে কিভাবে সহজ হবে। কিরণের সাথে তার চাচা যায়, আর সে বেশ নার্ভাস ছিল। কিরণ শান্ত মতো অ্যাকাউন্ট খোলা, টাকা রাখার অজুহাতে ব্যাংকের কর্মীর কাছে প্রশ্ন করে তথ্য জেনে নেয়। রাত হতেই তিনজনে তাদের সরঞ্জাম নিয়ে ব্যাংকের বাইরে হাজির হয়ে যায়। টর্চ জ্বালিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে তেমন কিছু পায় না। অবশেষে লকারের দরজা পায়, কিন্তু সেটা তো কোড ছাড়া খুলবে না। এক পর্যায়ে কিরণ হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। সে রাতে আর তাদের চুরি করা হয় না। পরের দিন অন্য প্ল্যান করে তারা। ভালো করে খেয়াল করে যে একটা টাইমে গ্রামের মানুষ টিভি দেখতে ব্যস্ত থাকে, এই টাইমেই চান্স নিতে হবে। আর এজন্য কিরণ অবৈধ অস্ত্র কেনার দোকানে গিয়ে পিস্তল কিনে নেয়। পরের দিনের জন্য কিরণ, তার চাচা ও বন্ধু আবার রেডি হয়। এবার তারা দিনেই ডাকাতি করবে। যেই ভাবা প্ল্যান মতো কাজ শুরু করে। গাড়ি নিয়ে দূরে অপেক্ষা করছিল তারা। লোকজন যখন টিভি দেখার জন্য ব্যস্ত, তখনই মুখ ঢেকে অতর্কিত হামলা চালায় ব্যাংকে। প্রথমে সব কর্মচারীদের মুখ বেঁধে বন্দি করে ফেলে। এবারে তাদের থেকে চাবি, লকারের কোড জেনে নেয়। সব কর্মচারীদের একটা রুমে আটকে রাখে। এর মধ্যে একজন আবার বেশি চালাকি করতে যায়। কিরণ তাকেও জব্দ করে। তার চাচা আর সে মিলে ডেস্ক ড্রয়ারের চেক করে যা পায় টাকা সেগুলো নিয়ে নেয়। সবশেষে লকারের চাবি নিয়ে লকার খুলে অনেক টাকা পায় আর সেগুলো নিয়ে ব্যাগে ভরে। আর তখনই এক পুলিশ ব্যাংকে এসেছিল। বাইরে থেকে কিরণের বন্ধু হুইসেল বাজিয়ে সংকেত দেয়। এত দ্রুত কিভাবে পালাবে তারা? পুলিশ ব্যাংকে ঢুকে যায়। এখন দেখা যায় কিরণ আর তার চাচা ব্যাংক কর্মী সেজে বসে আছে ফিটফাট হয়ে। পুলিশ তাদেরই কর্মী মনে করে টাকা জমা দেয়, কিন্তু মাত্র দুজন দেখে সন্দেহ হয় তার। সে টাকা জমা দিয়ে স্লিপ না নিয়ে যাবে না। কিরণ বাধ্য হয়ে টাকা আর ব্যাংকের বই নিয়ে ভেতরে যায়। কাগজ খুঁজে এনে স্লিপ দেয়। পুলিশ এবার নিয়ম অনুযায়ী চাচার কাছে গিয়ে সিল দিতে যায় স্লিপে। ভেতরে আবার অজ্ঞান কর্মীদের জ্ঞান ফিরে আসে আর তারা প্ল্যান করে কিভাবে বের হবে। কিরণ আর তার চাচাও বিপদে পড়ে গেছে, ধরা পড়ে যাবার আশঙ্কায়। কিরণ তার পিস্তল নাগালে রাখে।
পুলিশ তার সন্দেহ ধরে রাখে আর ওদের বুক ধুকধুক করছিল। এক পর্যায়ে পুলিশ বেরিয়ে যাচ্ছিল আর তখন কিরণের বন্ধু প্রায় তার সামনে পড়ে যাচ্ছিল। কিরণ তাড়াতাড়ি ইশারা করে সরে যেতে বলে। এদিকে আবার ভেতর থেকে জোরে আওয়াজ আসে, কারণ একজন জোরে দরজায় আঘাত করতে থাকে। পুলিশ বুঝে ওঠার আগেই চাচা পড়ে যাবার নাটক করে। অবশেষে পুলিশ বের হতেই কিরণ আর তার চাচা দ্রুত ব্যাগ নিয়ে বের হয়ে গাড়িতে চড়ে বসে। গাড়ি টান দিয়ে তারা বেরিয়ে যায়। পুলিশের কাছে ইতিমধ্যে খবর পৌঁছে গেছে এই ডাকাতের। আর এখানে আমরা সেই পুলিশ অফিসারকে দেখি যে কিনা শুরুতে ছিল, আর কিরণ তাকে মেরে অজ্ঞান করে পালিয়ে আসে। তার প্রথমেই কিরণকে সন্দেহ হয়। ব্যাংক ম্যানেজার এদিকে ব্যাংকে এসে এইসব অবস্থা দেখে কিভাবে কি ম্যানেজ করা যায় তা ভাবতে থাকে। কিরণ গিয়ে গ্রামের দেবতার কাছে কিছু টাকা দান করে, তার এত বড় একটা কাজ হয়ে গেছে এর জন্য। আর অন্যদিকে পুলিশ অফিসার ডাকাতের একটা স্কেচ পেয়ে শিওর হয়ে যায় এটা কিরণই হবে। পুলিশ অফিসার গ্রামের দিকে আসার পথে সব ব্যাংক চেক করে, কারণ এতগুলো টাকা কেউ ঘরে রাখবে না, ব্যাংকেই রাখবে। তাই কেউ বড় অ্যামাউন্টের টাকা জমা দিয়েছে কিনা আর স্কেচ দেখে জিজ্ঞেস করে এই মানুষটা কখনো এসেছে কিনা। কিন্তু কোনো ব্যাংকেই সন্ধান পাওয়া যায় না। কিরণ আর তার চাচা সেই ব্যাংকেই টাকা জমা দিতে আসে, যেখানে আবার কেউ সেই ম্যানেজার ছিল। ম্যানেজারকে দেখে চাচা কিছুটা শকড হয়ে যায়। কিরণ তাকে শান্ত থাকতে বলে। তারা টাকা জমা দেওয়ার ফর্মালিটি পূরণ করতে থাকে। পুলিশ অফিসার আবার ঘুরতে ঘুরতে এখানেই আসে ম্যানেজারের সাথে দেখা করতে। পুলিশ অফিসার ম্যানেজারকে এই ডাকাতি সম্পর্কে বোঝাতে থাকে। অন্যদিকে পাশের রুমেই কিরণ সেই টাকা জমা দিচ্ছিল। ম্যানেজার হয়তো কিরণদের খেয়াল করেছিল। টাকা জমা দেওয়ার এক পর্যায়ে ব্যাংকের কর্মীর সাথে কিরণের চাচা ঝামেলা শুরু করে দেয়। চেঁচামেচি ঝামেলা শুরু হয়। তখন কিরণ দেখে এখানে পুলিশ আছে, তাই ঝামেলা না করে চুপচাপ বেরিয়ে যেতে বলে। তারা গাড়িতে করে চলে আসে, কিন্তু অনেক টেনশনে ছিল তারা। একটা জায়গায় গাড়ি রেখে কিরণ ব্যাংকের বই বের করতে বলে। এরপর চাচাকে বলে এটাকে সাবধানে লুকিয়ে রাখতে। অন্যদিকে পুলিশ অফিসার ব্যাংকের ম্যানেজার থেকে রিসেন্টলি যারা টাকা জমা দিয়েছে তাদের লিস্ট চায়। ম্যানেজার সেটা বের করে দেয়। পুলিশ অফিসার লিস্ট ধরে সবার বাড়ি গিয়ে সার্চ করে। সার্চ করতে করতে রাত নেমে যায়, কিন্তু কিছুই পায় না। এদিকে ভয়ে ভয়ে কাটছে কিরণদের অবস্থা। রাতের আধারে দরজায় হঠাৎ নক। কিরণ ভয়ে ভয়ে দরজা খোলে। সেখানে ব্যাংকের ম্যানেজার ছিল। ম্যানেজার বলে সে সব জানে, টাকা যে কিরণ নিয়েছে এটাও জানে, তবে কিরণকে সে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। পুলিশকে লিস্ট দেওয়ার সময় কিরণের নাম কেটে দিয়েছে। কিরণ স্বাভাবিক থাকার চেষ্টা করে, কারণ এখন কোনোভাবে রিয়েক্ট করলে সে ধরা পড়ে যাবে। ম্যানেজার একটা কার্ডে নাম্বার লিখে কিরণকে দিয়ে আসে। কিরণ খুব একটা রেসপন্স করে না। রাতে পুলিশ অফিসার বিভিন্ন ডকুমেন্টস ঘাটাঘাটি করে ম্যানেজারকে ফোন দেয়। ধারণা করা হয় কিরণ আরও ব্যাংকে ডাকাতি করার চেষ্টা করতে পারে। এখন সে অনুযায়ী স্টেপ নিতে হবে। পুলিশ অফিসার থানায় গিয়ে ম্যাপ বের করে আর সেই অনুযায়ী থানায় কল দিয়ে সব জায়গায় সতর্কতা জারি করে। যে কোনো একটা ব্যাংক থেকে কিরণকে ধরতেই হবে। কিরণও তার প্ল্যান মতো চাচা আর বন্ধুকে নিয়ে বেরিয়ে যায় গাড়িতে। পুলিশ অফিসার ব্যাংকে গিয়ে সব কর্মী সরিয়ে সিভিল ড্রেসে পুলিশ বসিয়ে দেয়। কিরণ যথারীতি দূর থেকে ব্যাংকে নজর রাখছিল আর প্ল্যান করছিল যে কখন আক্রমণ করা যায়। পুলিশও তার উপর নজর রাখছিল। কিরণ প্রথমে তার বন্ধুকে পাঠায় পরিস্থিতি বোঝার জন্য। বন্ধু ভয়ে ভয়ে ঘুরে এসে গাড়িতে ওঠে। কিরণ এবার সাহস নিয়ে যাবার জন্য রেডি হয়। তখনই তার পাশ দিয়ে আর একটা গাড়ি এসে ব্যাংকের সামনে থামে। কোনো একটা গ্যাঞ্জামের কারণে এখানে গ্রামের লোক জড়ো হয়েছে। কিরণ, তার বন্ধু ও চাচাও এখানে পরিস্থিতি বোঝার জন্য আসে। ভিড়ের মধ্যেই একজন কিরণের স্কেচ দেখে জিজ্ঞেস করতে থাকে সবাইকে। কিরণ দূর থেকে ব্যাংকের গেটে পুলিশ অফিসার দেখে ভিড় থেকে লুকিয়ে সরে আসতে চায়। অফিসার তার টিমকে বোঝাচ্ছিল কিভাবে ডিউটি করতে হবে। অপরাধীকে খুঁজে বের করতে সচেতন থাকতে হবে। তখনই ব্যাংক ম্যানেজার কিরণকে দাঁড় করিয়ে কিছু কথা বলে তাকে সতর্ক করে। কিরণ তো ভয়ে কাঁপতে থাকে। এই বুঝি ধরা পড়ে গেল, তবে ম্যানেজার তাকে কিছু উপদেশ দিয়ে ছেড়ে দেয়। এখানে হয়তো তারও স্বার্থ আছে এর জন্য। কোনো মতে সেখান থেকে বের হয়ে তিনজন গাড়ি নিয়ে দূরে পালিয়ে আসে। রাতে অবশ্য যখন টাকার ব্যাগ নিয়ে ব্যাংক থেকে বের হয়, তখন কিরণ তার লোক নিয়ে তাকে ফলো করে। লোকটা ব্যাগ নিয়ে যেখানে যেখানে যায় কিরণরা তাকে ফলো করতে থাকে। এভাবে তারা যেতে যেতে একটা গুন্ডা দলের সাথে দেখা করে। তাদের সাহায্যে তারা সেই টাকার ব্যাগ ছিনতাই করতে চায়। একটা অটো রিক্সা লাগবে, এজন্য কিরণ তাদের লিডারের সাথে কথা বলে। 2-3 জন লোকের সাথে কিরণ ও তার বন্ধু একটা আবাসিক হোটেলের একটা রুমে গিয়ে সেই টাকার ব্যাগ পায়। ব্যাগে এত টাকা দেখে গুন্ডারা লোভ সামলাতে পারে না। কিরণ ও তার বন্ধুদের উপর আক্রমণ করে গুন্ডারা। কিরণ অনেক চেষ্টা করে গুন্ডাদেরকে প্রতিহত করতে, কিন্তু শেষ পর্যন্ত গুন্ডারা কিরণের বন্ধুকে ছুরি মারে। কিরণের মাথায় জোরে আঘাত করে। কিরণ কোনো মতে সামলে নিয়ে তাদের পিছু পিছু যায়, কিন্তু এদিকে তার বন্ধু ব্যথায় কষ্ট পাচ্ছিল। কিরণ তাই তাদের পিছু না গিয়ে বন্ধুকে নিয়ে বাড়িতে ফিরে আসে। দ্রুত এক দাদুর কাছে গিয়ে বন্ধুর চিকিৎসার ব্যবস্থা করে। সে কিরণের বন্ধুকে চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেয়। এখন সে আপাতত অজ্ঞান আছে।
এদিকে চাচা বাড়ি এসে সিলভিকে সব ব্যাপার জানিয়ে দিয়েছে। সিলভি তো রেগেছিল। কিরণ বাড়ি আসতেই সে তার উপর চড়াও হয়। জিজ্ঞেস করে, আবার কোথায় গিয়েছিলে? চুরি ডাকাতি করতে গিয়েছিলে? চর তাপ্পড়ও মারে। শেষ পর্যন্ত ব্যাগ নিয়ে বেরিয়ে যাবার জন্য পা বাড়ায়। কিরণ তাকে আটকায়, তাকে বোঝায় এবং শান্ত করে। অবশেষে সিলভিকে শান্ত করে বোঝাতে সক্ষম হয়। তাকে জড়িয়ে ধরে আর সব ভুলে যেতে বলে। পরের দিন সকালে কিরণ তার মায়ের কাছে সব খুলে বলে কান্নাকাটি করে। সে যে ভুল করেছে এটা বুঝতে পেরে তার অনুশোচনা হয়। এমনকি সে তার মায়ের পায়ের সামনে মাথা রেখে মাটিতে বসে পড়ে। তার মা নিজের ছেলের এই অধঃপতন মেনে নিতে পারে না। কিরণের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। সিলভি এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরে কিরণ মর্গে বাবার লাশ দেখতে যায়। দেখে ফিরে এসে বাড়ির বাইরে বসেছিল। তখন তার মা বের হয়ে সিলভিকে পানি দেয়। কিরণকেও ঘরে গিয়ে বসতে বলে। রাগ ধরে রেখে লাভ নেই। কিরণের পর বেরিয়ে যায় তার আহত বন্ধুর সাথে দেখা করতে। এবার তার চাচাকে নিয়ে একটা শুটিং স্পটে যায় এবং ম্যানেজারকে বলে সেখান থেকে একটা গাড়ি ভাড়া নেয়। তার চাচাকে অন্যান্য প্ল্যান বুঝিয়ে দিয়ে কিরণ একাই চলে যায়। এদিকে ব্যাংক থেকে একটা টাকার বড় বক্স পুলিশের গাড়ি করে শহরের দিকে যাচ্ছিল। রাস্তায় কিরণ অপেক্ষা করতে থাকে। কিছু প্যারেক ছড়িয়ে রাখে যেন চাকা পাংচার হয়ে যায়। কিন্তু সেখান থেকে গাড়ি বেঁচে গেলে কিরণ পিস্তল তাক করে গাড়ির সামনে দাঁড়ায়। কিরণ যত সাহস নিয়ে দাঁড়িয়েছিল গাড়ি তাকে তত জোরে ধাক্কা মেরে চলে যায়। কিরণ পাশের মাঠে গড়িয়ে পড়ে। তবুও কিরণ থেমে থাকে না। সে দ্রুত দৌড়ে গাড়ি ধরার চেষ্টা করে। মাঠের পাশের একটা গার্ড হাউসের উপর গিয়ে গাড়ির ওপর লাফ দেয়। অনেক লড়াই করে সে গাড়ির মধ্যে ঢোকে আর চাবি নিয়ে টাকার বক্স খুলে দেখে। তার চাচার গাড়িতে করে এবার এখান থেকে পালাতে বের হয়, কিন্তু মাঝপথে আবার গাড়ি নষ্ট হয়ে যায়। এদিকে পুলিশ অফিসার আর ম্যানেজারের মধ্যে এই টাকার ব্যাপার নিয়ে আলাপ হচ্ছিল, আর এর মধ্যে খবর আসে কিরণের এই আক্রমণের। কিরণের পর তার বাবার সেই মাঠের কাছে আসে যেখানে তার দাদু সাধারণত কাজবাজ আর দেখাশোনা করত। কিরণের বাবার ট্রাক্টর এখানে পড়ে আছে এখনো। দাদু দুঃখ করে বলে, ঋণ শোধ করতে না পারলে জমি ট্রাক্টর সব নিয়ে যাবে, লাশ দাফন করতে বাধা দেবে। এর থেকে ভালো জমি নিয়ে নিক আর লাশ দিয়ে দিক। দাদু এবার কেরোসিন আর আগুন দিয়ে মাঠের আগাছা জ্বালিয়ে দিচ্ছিল। কিরণের তার বাবার মুখটা ভেসে ওঠে। সে কি কিছুই করতে পারবে না? ব্যাংকের চিঠি পড়ে আরও গায়ে রাগ বেড়ে যায় তার। সে বেরিয়ে যায়। কিরণ পুলিশ অফিসারকে কল করে আর অনেকগুলো ব্যাংক ডাকাতি করবে তার হুমকি দেয়। পুলিশ অফিসার দ্রুত ফোর্স রেডি করতে বলে। কিরণকে যেভাবেই হোক ধরতে হবে। পুলিশ অফিসার যাবার পর ম্যানেজার তার জুনিয়র ম্যানেজারকে কল করে ব্যাপারটা জানায় আর তাদের গোপন যে টাকা আছে সেটা সরিয়ে রাখতে বলে। গাড়িতে করে কিরণ তার উদ্দেশ্য সফল করতে ছুটে চলে। পুলিশ অফিসার তো এবার ফিরে এসে ম্যানেজারকে আটক করে এক প্রকার। ম্যানেজারের এখন পুলিশ হেফাজতে থাকাই সেফ, এটা বলে তাকে গাড়িতে তুলে নেয়। ম্যানেজার খুব একটা খুশি হয় বলে মনে হয় না। কিরণ একটা ব্যাংকের সামনে গাড়ি দাঁড় করায়। এবার মুখে ভালো করে কাপড় বেঁধে পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকে যায়। ভিতরে তো টাকা সরানোর ব্যবস্থা চলছিল। কিরণ ঢুকেই গুলি ছোড়ে এলোপাতাড়ি। সবাইকে এক সাইডে সরিয়ে টাকা পয়সা গুছিয়ে ব্যাগে ভরতে থাকে। তখন পিছন থেকে পুলিশ কনস্টেবল চলে আসে। কিরণ তার সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে কিরণ হাঁপিয়ে যায়। তার তখন বাবার মুখটা মনে পড়ে। সে কনস্টেবলকে ধরে উল্টে ফেলে, তাকে মেরে প্রতিহত করে। মানে তার মধ্যে এক প্রকার জিদ ক্ষোভ কাজ করছিল। তারপর লকারে গিয়ে প্রয়োজন মতো টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে ব্যাংকের গেটে মানুষের ভিড় ছিল। কিরণকে এ পথেই বের হতে হবে। সে দরজার ফাঁক দিয়ে একটা টিয়ার গ্যাস বাইরে ছুড়ে দেয়। সেটা ব্লাস্ট হয়ে ধোঁয়া ভরে গেলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। কিরণ বের হয়ে ভিড়ের মধ্যে সবার মধ্যে মিলিয়ে যায়, মুখের কাপড় খুলে ফেলে। কিরণ গাড়িতে করে টাকার ব্যাগ নিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যায়। পুলিশ অফিসার তার টিম নিয়ে সেই রাস্তার গাড়ির কাছে এসে পরিস্থিতি দেখে হতাশ হয়। ব্যাংক ম্যানেজারকে সবসময় সাথেই রাখছে পুলিশ অফিসার। এর মধ্যে পুলিশ অফিসার খবর পায় কিরণ একটা ব্যাংক আক্রমণ করেছে। তারা গাড়ি নিয়ে সেই পথে যাচ্ছিল। কিরণ ততক্ষণে অন্য ব্যাংকে চলে গিয়েছে। এখানে কর্মচারী লাঞ্চ ব্রেক নিতে যাচ্ছিল আর কিরণ পিস্তল দেখিয়ে ব্যাংক লুট করে নেয়। এমনকি একজন টাকা রাখতে আসলে তার টাকাও কিরণ তার ব্যাগে নিয়ে নেয়। পুলিশ অফিসার তো এই খবর পেয়ে আরও অস্থির হয়ে পড়ে। পুলিশ অফিসার ম্যাপ নিয়ে এবার চেক করে পরবর্তী টার্গেট কোথায় হতে পারে, আর এটা হয় সেই ব্যাংক যার জুনিয়র ম্যানেজারের সাথে ব্যাংক ম্যানেজারের অবৈধ টাকা লুকানোর সম্পর্ক আছে। পুলিশ অফিসারকে দেখে জুনিয়র ম্যানেজার ভয় পেয়ে যায়, কিন্তু ম্যানেজার তাকে শান্ত হতে বলে। কিরণকে বাঁচাতে ম্যানেজার নকল ডাকাত সাজিয়ে আনে, কারণ কিরণ ধরা পড়লে তাদের গোপন কথা ফাঁস হয়ে যাবে। কিন্তু পুলিশ অফিসার তো সেই নকল ডাকাতকে গুলি করে আর সাথে সাথে তারা ভয় পেয়ে সত্যি বলে দেয়। সত্য যখন বের হয়ে আসে তখন ব্যাংক ম্যানেজার পালিয়ে বাইরে আসে। তখনই একটা ট্রাক্টর এসে তাকে সজোরে ধাক্কা দেয় আর মারাত্মক আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিরণ এদিকে অবশেষে তার বাবার বডি মুক্ত করতে পারে। মর্গের বরফ ঘর থেকে বের করে দাফনের জন্য বাড়ি নিয়ে আসে।
পুলিশ অফিসার হসপিটালে ম্যানেজারের সাথে কথা বলতে যায়। মারাত্মক আহত ম্যানেজার তার সব দোষ স্বীকার করে নেয়। পুলিশ অফিসার বলে তার বেঁচে থাকার মানে নেই, নিরীহ মানুষের টাকা আত্মসাৎ করার থেকে মরে গিয়ে শান্তি করো। অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয় আর ম্যানেজার একটু পরেই সেখানে মারা যায়। এদিকে তাদের গ্রামের ব্যাংকে সবাই যে যার টাকা ফেরত পেয়ে অনেক খুশি। ব্যাংকে সবাই দলে দলে তাদের টাকা নিতে আসে। খবর পেয়ে পুলিশ অফিসার এসে এই ঘটনা দেখে বুঝতে পারে কিরণ কেন এত ব্যাংক ডাকাতি করেছে। গ্রামবাসীও খুশি, কিরণ তার বাবার সৎকার করতে পেরে তারাও খুশি। তার মা অভিমান করেছিল, কিন্তু মনে মনে সেও ছেলের উপর এখন সন্তুষ্ট। সব কাজ শেষে পুলিশ অফিসার আবার পরে ফিরে আসে কিরণের বাবার সেই খেতে, যেখানে কিরণ তার জন্য অপেক্ষা করছিল। কিরণকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। মাঝপথে কিরণ পুলিশের কপালে পিস্তল তাক করে আর নিজের সাহসিকতার পরিচয় দেয়। তার এসব করার কারণ খুলে বলে। তার পিস্তল আবার ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণও করে। পুলিশ অফিসার তার হাতে হাত করা পড়ে। একটু আগে কিরণ যেমন কিছু কথা শুনিয়েছে, পুলিশ অফিসার কিছু কথা শোনে, তারপর উপদেশ দেয়। শেষে বলে এবারের মতো তাকে ছেড়ে দেবে, ভবিষ্যতে যেন এরকম রিস্ক না নেয় আর সুন্দরভাবে জীবনযাপন করে। পুলিশ অফিসার চলে যায় আর কিরণ তার বাবার ট্রাক্টর নিয়ে জমিতে কাজ শুরু করতে থাকে। আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়। যাই হোক, হ্যাপি এন্ডিং ছিল, ওই জন্য গল্পটা মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে মুভির কাহিনী কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এক্সপ্লেনেশন কেমন ছিল সেটাও বলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।